সুপ্রিয় শিক্ষার্থী, হ্যালো ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। হাজী লাল মিয়া সিটি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদের পড়াশোনা যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেই কারণে আমাদের এই অনলাইন ক্লাস প্রক্রিয়া চালু রাখা হয়েছে। আশা করি তোমরা এখান থেকে ক্লাসগুলো দেখে শুনে পড়ে বুঝতে সক্ষম হচ্ছ। আজকে আমরা পড়ব শিক্ষা প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণ। ক্লাসের সাথে আছি আমি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক শিক্ষা, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। প্রথমে আমরা কতগুলো ছবি দেখছি। কি দেখা যাচ্ছে? একটি ফল ফেটে পচন ধরেছে, অন্য ফলগুলোতে পচন আক্রান্ত হয়েছে এবং আরেকটি ফলেও যে কোনো ধরনের ইনজুরি দেখা যাচ্ছে। ফলে আজকের পাঠ কি হবে তোমাদের কাছে কি মনে হচ্ছে? আজকে আমরা পড়ব ফল ও সবজির পচনের কারণ। ফল ও সবজি পচনে কি কারণে ফল ও সবজি পচে, তার লক্ষণ এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা। ফল ও সবজি পচনের কারণ, লক্ষণ ও প্রয়োজনীয়তা। এখান থেকে যে বিষয়টি তোমরা জানতে পারবে, ফল ও শাকসবজি পচনের কারণ ও লক্ষণ ব্যাখ্যা করতে পারবে, ফল ও শাকসবজি সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। তো প্রথমেই আমরা ভূমিকায় আসি। ফল এবং শাকসবজি অত্যন্ত দ্রুত পচনশীল একটি পণ্য। এতে 70 থেকে 80% পানি থাকে, তাই পোকামাকড়, রোগবালাই, পরিবেশগত কারণে এই দুটো দ্রুত পচন ধরে, অর্থাৎ এটি খাওয়ার অযোগ্য হয়ে যায়। মূলত রোগ, পোকা, পরিবেশগত কারণ ও শারীরবৃত্তিক কারণে। আর যেহেতু এতে পানির পরিমাণ বেশি, পানি কমতে থাকলে মান কমতে থাকে এবং দ্রুত এটা পচতে শুরু করে। এবার দেখি পচনের কী কী কারণ আছে। পচনের কারণগুলোকে আমরা যদি মোটামুটি 4 ভাগে ভাগ করি, একটি হলো ভৌত কারণ, আরেকটি হলো শারীরবৃত্তীয় কারণ, আরেকটি হলো এন্টোমোলজিক্যাল কারণ এবং প্যাথোলজিক্যাল কারণ, অর্থাৎ রোগ, পোকা, শারীরবৃত্তীয় এবং ভৌত কারণ। এটি মূলত ফল এবং সবজির পচনের কারণ। এবার আমরা বর্ণায় আসব ধীরে ধীরে। প্রথমে আসি শারীরবৃত্তীয় কারণ। শারীরবৃত্তীয় কারণের মধ্যে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো শ্বসন। যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে উদ্ভিদ কোষের শর্করা ভেঙে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ উৎপাদন হয় তাকেই বলে শ্বসন। মূলত এটি বিভিন্ন এনজাইমের কারণে শ্বসনটি দ্রুত হয়। এতে ফলের মধ্যে যে শর্করা থাকে তা ভেঙে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করে, ফলে ফল দ্রুত পচতে শুরু করে। আবার শ্বসন বাড়লে ফল এবং শাকসবজিতে ইথিলিন বাড়ে এবং ফল ও সবজি দ্রুত নষ্ট হয়ে যায়। মূলত মাতৃগাছ থেকে সংগ্রহের পর শাকসবজির কোষগুলি জীবিত থাকে এবং তাদের শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে। সংগ্রহের পর যেহেতু সবজি, ফল গাছ থেকে পৃথক হয়ে যায়, সেজন্য তার নিজেদের মধ্যে খাদ্য, বিশেষ করে শর্করা এবং পানির উপর নির্ভর করে বেঁচে থাকে। এই সময় শ্বসনের ফলে শর্করা জাতীয় খাদ্য কমতে থাকে এবং প্রস্বেদন প্রক্রিয়ায় পণ্য থেকে পানি বের হয়ে যায় এবং শাকসবজি তার দ্রুত মান হারিয়ে ফেলে। একই ঘটনা ফলের ক্ষেত্রেও। পানির ঘাটতি এবং শ্বসন প্রক্রিয়ার কারণে ফল এবং সবজিতে চাপের মধ্যে পড়ে যায়, ফলে সেখানে ইথিলিন নামক এক প্রকার গ্যাসীয় পদার্থ বা গ্যাসীয় হরমোন তৈরি হয়। এই ইথিলিন শাকসবজি বা ফলকে বার্ধক্য পরিপক্কতা আনয়নে সহায়তা করে এবং ইহাই শাকসবজির গুণগত মানকে আরও নষ্ট করে ফেলে এবং ফলেরও
গুণগত মান নষ্ট করে। যেহেতু ফলমূল ও শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য উপাদান, বিশেষ করে চিনি জাতীয় পদার্থ থাকে যা অণুজীবের জন্য দায়ী উপযোগী, কাজে এই ধরনের সতেজ পণ্য রোগ জীবাণু অধিক পচনশীল হয়। যে সকল সবজিতে সতেজ অবস্থায় বাজারজাত করা হয় সেগুলি সতেজতা যতদিন সম্ভব ধরে রাখার চেষ্টা করতে হবে। অন্যদিকে প্রক্রিয়াজাতকরণের সময় লক্ষ্য রাখতে হবে যে শাকসবজি সংগ্রহ করার সময় সেগুলোতে যেন কাঙ্ক্ষিত কোনো প্রকার প্রসেসিং বা গুণাগুণ সংরক্ষণ করার লক্ষ্যে যে সমস্ত পদক্ষেপ নিতে হয় সেগুলির জন্য যথাযথভাবে মেনে চলা হয়। ফলে সতেজ শাকসবজি গুণগত মান বজায় রাখার জন্য সেগুলির মৌলিক যে শারীরবৃত্তীয় বিষয়গুলি সেই সম্পর্কে ধারণা থাকা দরকার। মূলত শ্বসনের যে তাৎপর্য সেটি আমরা দেখতে চাই। বিভিন্ন কলাকৌশল, যেতে করে বিশেষ করে মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং, কোটিং প্রয়োগ করে কিংবা নিয়ন্ত্রিত বায়বীয় স্টোরেজ ইত্যাদির মাধ্যমে যদি পারিপার্শ্বিক পরিবেশের অক্সিজেনের পরিমাণ কমিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ানো যায়, তবেই ফসলের শ্বসনের মাত্রা হ্রাস পাবে, গুণাগুণ বজায় থাকবে এবং সংরক্ষণ বাড়বে। কিন্তু অক্সিজেনের মাত্রা খুব কমে গেলে কিংবা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা খুব বেশি হলে অ্যানারোবিক শ্বসন সৃষ্টি হয়। এতে সবজি ফলে বিভিন্ন শারীরবৃত্তীয় সমস্যা দেখা যায় এবং তা থেকে অনাকাঙ্ক্ষিত গন্ধ বের হয় এবং সেগুলো খাওয়ার অনুপযোগী হয়ে যায়। শ্বসনের ফলে ওজন, খাদ্যমান, স্বাদ কমে যায় এবং সার্বিক গুণগত মানের অবনতি ঘটে। শ্বসনে মূলত ক্লাইমেট্রিক ও নন ক্লাইমেট্রিক এই দুই ধরনের হয়ে থাকে। ক্লাইমেট্রিক যদি হয় তাহলে ক্লাইমেট্রিক স্বভাবের ফসলগুলোতে তাদের পরিপক্কতার এক পর্যায়ে বর্ধিত হারে শ্বসন প্রক্রিয়া পরিলক্ষিত হয়, টমেটো, কলা, পেঁপে, আম ইত্যাদি জাতীয় ফল। আর ক্লাইমেট্রিক ফলগুলো পরিপক্ক সবুজ অবস্থায় সংগ্রহ করে পরবর্তীতে সেগুলি স্বাভাবিকভাবে থাকে। এক্ষেত্রে বর্ধিত শ্বসনের হার নিয়ন্ত্রণ করে ফসলে পাকা বিলম্বিত করে সংরক্ষণকাল বাড়ানো যায়। আর অধিকাংশ সবজি ফলই সাধারণত নন ক্লাইমেট্রিক স্বভাবের, তাই এগুলি বয়স্ক বা নষ্ট হওয়ার পূর্বে শ্বসনের হার বাড়ে না। নন ক্লাইমেট্রিক স্বভাবের কারণে এই জাতীয় সবজি বা ফল, যেমন মরিচ, লেবু জাতীয় ফল, আনারস ইত্যাদি ভালোভাবে পাকার পরেই কেবলমাত্র সেগুলো সংগ্রহ করতে হবে। যে সমস্ত পণ্যের শ্বসনের মাত্রা যত বেশি, সেটির গুণগত মান তত দ্রুত পরিণত ঘটে এবং সংরক্ষণ কালও কমে যায়। এবার সে প্রস্বেদন বা পানির অপচয়। প্রস্বেদনের একটি প্রক্রিয়া যাতে উদ্ভিদ কোষ থেকে বাষ্পীভবনের মাধ্যমে পানি বের হয়ে যায়। ফলে ফল এবং সবজি দ্রুত পচন শুরু করে। যখন জলীয় বাষ্পের চাপ বায়ুমণ্ডলের চেয়ে উদ্ভিদ কোষে বেশি থাকে তখনই বাষ্পীভবনের মাত্রাটি বেশি হয় এবং উদ্ভিদ কোষ থেকে পানি বের হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় কোষের স্বাভাবিক আপেক্ষিক আর্দ্রতা হলো 98 থেকে 100 ভাগ। অধিকাংশ শাকসবজিতে 80 ভাগেরও বেশি পানি থাকে। ফলে সংগ্রহের পর থেকে এর কোষে পানি বের হতে শুরু করে। এটা তাৎপর্য, আপেক্ষিক আর্দ্রতার যে তাৎপর্য সেটি হলো পণ্যের পারিপার্শ্বিক আর্দ্রতা বাড়ানো, তাপমাত্রা কমানোর মাধ্যমে এটিকে অপচয় রোধ করা যায়। এছাড়া কোটিং প্রয়োগ করেও এটি পানির অপচয়টি কমানো যায়। সবজি ফসলের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর পানির অপচয়ের হার নির্ভর করে। যেমন টমেটোর বহিরাবরণে পুরো কিউটিকল থাকায় এদের পানির অপচয় হার কম। অন্যদিকে পাতা জাতীয় সবজিতে স্টোমাটার সংখ্যা বেশি এবং পাতার কিউটিকল থাকায় এদের কোষ থেকে পানি অপচয়ের হার ফল বা মূল জাতীয় সবজির তুলনায় অনেক বেশি হয়। সবজি থেকে পানি অপচয় হওয়ার মানেই হলো বিক্রয়যোগ্য ওজন কমে যাওয়া, কুঁচকে যাওয়া, দর্শনীয় গুণগত মান, সতেজতা, সামগ্রিকতা নষ্ট হয়ে যাওয়া। সবজি থেকে পানির অপচয়ের মূলত সবজি ওজন হ্রাস পায়। এক গবেষণায় দেখা গেছে যে সবজি থেকে 5% বেশি যদি পানি বের হয়ে যায় তাহলে সেটি কুঁচকে যাবে কিংবা নেতিয়ে পড়বে, এই কারণে বাজারের অনুপযুক্ত হয়ে যাবে। নেক্সট হলো ইথিলিন উৎপাদন। ইথিলিন হলো এক প্রকার গ্যাসীয় উদ্ভিদ হরমোন, যাকে পাকানোর কিংবা বার্ধক্যের জন্য দায়ী হরমোনও বলা যেতে পারে। এর প্রভাবে ফল সবজি পাকানো বা জীবনকাল শেষ হওয়ার প্রক্রিয়া শুরু হয় কিংবা গতিশীল হয়। সকল উদ্ভিদে কোষেই বিভিন্ন মাত্রায় ইথিলিন উৎপন্ন হয়। সবজি ফসল অল্প মাত্রায় ইথিলিন উৎপাদন করলেও এরা ইথিলিনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। ফলে পরিবহনের সময় সবজির অন্যান্য অধিক ইথিলিন উৎপাদনকারী ফল বা সবজি যেমন কলা, আপেল ইত্যাদিতে একত্রে পরিবহন করা উচিত হবে না। ইথিলিনের যে ক্ষতিকর প্রভাব সেটি হলো পাতা জাতীয় সবজি, ফুল এবং অপরিণত ফল বা ফল জাতীয় সবুজ বর্ণ হলুদাভ হয়ে যায়, নরম হয়ে পাকতে শুরু করে। যে কাজটি আমরা করতে পারি ইথিলিনের হাত থেকে বাঁচানোর জন্য, সবজিকে আর্দ্রতা নিয়ন্ত্রণে রেখে নিয়ন্ত্রিত কিংবা রূপান্তরিত স্টোরেজ যে সবজি সংরক্ষণ করে সংরক্ষণ কক্ষে পর্যাপ্ত পরিমাণে বায়ু চলাচলের ব্যবস্থা রেখে পরিবহন কিংবা সংরক্ষণের ক্ষেত্রে ইথিলিন উৎপাদনকারী সবজি বা ফল থেকে ইথিলিনের প্রতি সংবেদনশীল সবজিকে আলাদা করে
এবং সংরক্ষণকারী ইথিলিন শোষণকারী উপাদান যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিংবা ইথিলিন প্রতিবন্ধক উপাদান যেমন মিথাইল সাইক্লোপ্রোপেন ব্যবহার করা। যান্ত্রিক কারণসমূহ। যান্ত্রিক কিংবা শারীরিক ক্ষতির কারণে ফলের বা সবজির পানির অপচয় হয়, শ্বসনের মাত্রা বাড়ে, ইথিলিন উৎপাদনের হার বেড়ে যায় এবং ক্ষতিকর জীবাণুদের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। সবজির গায়ে সৃষ্ট যে কাটা দাগ বা আঁচড় কিংবা থেতলে যাওয়া ইত্যাদি যান্ত্রিক কারণে হয়ে থাকে। এর ফলে সবজির খোসা বিবর্ণ হয়ে যায়, ফলে সবজি এবং ফলের পুষ্টি এবং স্বাদেরও পরিবর্তন ঘটে। সাধারণত প্যাকেটের মধ্যে গাদাগাদি করে রাখলে সেখানে সৃষ্ট চাপের ফলে আঁচড় লাগার কারণে এবং খারাপ রাস্তার দারুণ ঝাঁকুনির ফলে সবজিতে যান্ত্রিক ক্ষত দেখা দেয়। এর মধ্যে অন্যান্য যে ক্ষতিগুলি আছে সেগুলো ইম্প্যাক্ট ক্ষত। সবজি ফসলের নিজেদের মধ্যে পরস্পরের ঘর্ষণজনিত কারণে চাপের সৃষ্টি হয় এবং ত্বকে ফাটল দেখা দেয়। অনেক সময় কিনারার সহিত ঘর্ষণের ফলে ইম্প্যাক্ট ক্ষতিটা হয়ে থাকে। অনেক সময় পরিবহনের সময় থেকে সবজির প্যাকেট বা ফলের প্যাকেট অসাবধানতাবশত ফেলে দিলেও এই ধরনের ক্ষত সৃষ্টি হতে পারে। এসব চাপজনিত ক্ষত, বিভিন্ন কারণে চাপজনিত হতে পারে এবং ত্বকে ফাটল দেখা যায়। বিশেষ করে পরিবহনের সময় মাত্রাতিরিক্ত পণ্য বোঝাই করলে, অনুপযোগী ও অনেক বড় কন্টেনারের প্যাকেট সবজি রাখলে বা ফল রাখলে, অপরিকল্পিত প্যাকেজিং ও মাত্রাতিরিক্ত উচ্চমাত্রায় প্যাকেটগুলো স্ট্যাকিং করলে, পণ্যের প্যাকেটের উপর দাঁড়ালে বা বসলে, এই সমস্ত কারণে সবজির ফলের ত্বকে ফাটল দেখা যায়। অনেক সময় ফাটল না দেখা দিলেও ভিতরে অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে এবং কোষে ক্ষত সৃষ্টি হয়ে পচন শুরু হয়। আঁচড়জনিত ক্ষত। প্যাকেজিং পরিবহনের সময় অসাবধানতাবশত এক পণ্যের সাথে অন্যটির ঘর্ষণের ফলে সবজি বা ফল ত্বকের উপর থেকে কিউটিকল এবং মোমের আবরণ উঠে যায়, যা পণ্যের গুণগত মান এবং বাজার মূল্য কমিয়ে দিতে সহায়তা করে। এর ফলে সবজির উপর থেকে কিউটিকল সরে যায়, যা পণ্যের বাজার মান কমিয়ে দেয়। নেক্সট হলো ঝাঁকুনিজনিত ক্ষত। পরিবহনের সময় যখন কোনো সতেজ পণ্য প্যাকেটের ভিতর দীর্ঘ সময় ধরে নাড়াচাড়া করে তখন ঝাঁকুনিজনিত ক্ষতের সৃষ্টি হয় এবং ঝাঁকুনির প্রভাবে পণ্যের মধ্যে আঁচড়, চাপ খাওয়া, চ্যাপ্টা হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণগুলি দেখা দেয়। অসম্পূর্ণ প্যাকেজিংয়ের ভিতরে খালি রেখে সব প্যাকেট করলে অনেক সময় ঝাঁকুনিজনিত ক্ষতের সৃষ্টি হয়। রাস্তার অমসৃণতা ও পরিবহনের সাসপেনশনের সিস্টেমের উপরে ঝাঁকুনিজনিত ক্ষতের পরিমাণ বা মাত্রা নির্ভর করে। নেক্সট হলো অণুজীব সংক্রান্ত কারণ। বিভিন্ন ধরনের অণুজীব সবজি ফসলের পচনের জন্য দায়ী থাকে। সাধারণত ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণে সবজিতে এবং ফলে সংঘটিত ক্ষতি দেখা দেয়। আমরা এখানে সিমের ক্ষত রোগটা দেখতে পাচ্ছি, এটি মূলত অণুজীবের কারণে ঘটেছে। সংঘটিত রোগের জন্য দায়ী জীবাণুগুলির ফসল মাঠে থাকাকালীন কিংবা মাঠ থেকে সংগ্রহের পরেও যে কোনো পর্যায়ে আক্রমণটি হতে পারে। মাঠে থাকাকালীন অবস্থায় ফল এবং সবজিতে রোগের লক্ষণ দেখা দিলে সেগুলো সংগ্রহকালীন বাছাইকরণ কিংবা প্যাকেজিংয়ের সময়ও পৃথক করে ফেলা দরকার, না হলে এই পচনগুলি সামনের দিকে এগিয়ে যেতে পারে। অন্যদিকে সংগ্রহোত্তর পর্যায়ে রোগের আক্রমণ হলে তা অনেক সময় প্যাকেজিং বা পরিবহনের সময় দৃশ্যমান নাও হতে পারে, এতে করে শেষ পর্যন্ত ফসলের উল্লেখযোগ্য ক্ষতি সাধিত হয়। এই জন্য ফসলের সামগ্রিক গুণগত মান বজায় রাখার জন্য সংগ্রহোত্তর মাঠে থাকাকালীন সময় এবং সংগ্রহোত্তর পর্যায়ে উভয় ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। আমরা আরও কতগুলি পচনের লক্ষণ দেখছি। আর্লি ব্লাইট এবং ক্ষত রোগে আক্রান্ত টমেটো মূলত একটি রোগের কারণে ঘটেছে। আর্লি ব্লাইট, বেগুনের ফর্মোপসিস এবং ব্লু মোল্ড, এটিও অণুজীবজনিত একটি পচন বা কারণ, রোগের কারণ এটি পচন। ছত্রাকের কামড়ে ফল পচা, কুমড়োর মধ্যে যে পচনটি দেখা যাচ্ছে এটিও ছত্রাকের কারণে ঘটেছে, এটি একটি অণুজীব ঘটিত কারণ। অ্যানথ্রাকনোজ এবং ভাইরাস আক্রান্ত লাউ, ভাইরাসের কারণে বা অ্যানথ্রাক্সের কারণে আক্রান্ত হয়ে লাউ ডিফর্ম হয়েছে, ভিন্ন চেহারা ধারণ করেছে। পরিবেশগত কারণ। পরিবেশগত কারণের মধ্যে যেটি উল্লেখযোগ্য সেটি হলো তাপমাত্রা। উচ্চ তাপমাত্রায় সবজি এবং ফলের পচন বেড়ে যায়। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেলে শ্বসনের হার প্রায় 3 গুণ বেড়ে যায়, ফলে অভ্যন্তরীণভাবে উৎপাদিত ইথিলিনের পরিমাণ বৃদ্ধি পায়, যা শাকসবজি এবং ফলকে দ্রুত পচনে সহায়তা করে।
এছাড়া শ্বসন, প্রস্বেদন, ইথিলিন মেটাবলিক, এমনকি রোগ, পোকামাকড় ইত্যাদি পরিবেশের উপর উপাদান, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর গতি ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়। উচ্চ তাপমাত্রা, নিম্ন আপেক্ষিক আর্দ্রতা, অধিকাংশ শাকসবজি তার শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বেড়ে যায়। এর জন্য উপযুক্ত আর্দ্রতা সম্পন্ন কোল্ড স্টোরেজ, ফলমূলে শাকসবজি সংরক্ষণ করা দরকার। সেগুলো শারীরবৃত্তীয় প্রক্রিয়া কমে আসে এবং সংরক্ষণ কালও বেড়ে যায়। অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করলে শাকসবজিতে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় সমস্যা দেখা দেয়, ফ্রিজিং বা চিলিং ইনজুরি দেখা দেয়। অনুরূপভাবে সংরক্ষণগারে কিংবা প্যাকেটে অক্সিজেন এর মাত্রা খুব কমে গেলে কিংবা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গেলেও ফার্মেন্টেশন প্রক্রিয়ার কারণে শারীরবৃত্তীয় সমস্যা দেখা দেয় এবং অনেক সময় সেগুলো খাওয়ার অনুপযোগী হয়ে যায়। ট্রপিক্যাল এলাকায় জন্মানো শাকসবজি জন্য কোল্ড স্টোরেজের উপযুক্ত তাপমাত্রা হলো 13 ডিগ্রি সেলসিয়াস এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যথাক্রমে 3 ও 5%। অন্যদিকে সাবট্রপিক্যাল এলাকায় জন্মানো শাকসবজির জন্য উপযুক্ত সংরক্ষণ মাত্রা হলো 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এবং কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা হলো যথাক্রমে 5 ও 10%। আর্দ্রতার পীড়ন, আর্দ্রতার অভাবে ফলে ফাটল দেখা যেতে পারে। এখানে চিত্র লিচুর আর্দ্রতার কারণে ফাটল, আমের ক্ষেত্রে যে ফাটল সেটি দেখানো হচ্ছে। আর্দ্রতা কমে গেলে, বিশেষ করে 83 থেকে 85% যদি কম হয়, তাহলে ফল এবং সবজি দ্রুত নষ্ট হয়ে যায়। বায়ু চলাচল, পর্যাপ্ত বায়ু চলাচল ব্যবস্থা না থাকলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফল ও শাকসবজি দ্রুত পচন ঘটে। পোকামাকড় সংক্রান্ত কারণ, পোকামাকড়ের কারণে সবজি ও ফলেরও পচন হতে পারে, মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। বিশ্ব বাণিজ্যের এক দেশ থেকে অন্য দেশে ক্ষতিকর পোকামাকড়ের অনুপ্রবেশ রোধে কঠোরভাবে শস্যের সঙ্গ নিরোধ আইন বাস্তবায়ন করা আবশ্যক হয়েছে। সবজি ফসল সংগ্রহের পূর্ব ও পরে বহু সংখ্যক পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়, ফলে অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়। অদ্যাবধি প্রায় 7,50,000 প্রজাতির কীটপতঙ্গ জানা গেছে যেগুলি ফসল আক্রমণ করে এবং এদের মধ্যে 450 প্রজাতির পোকামাকড় মারাত্মক ক্ষতির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ফসলের জন্য পচনের জন্য দায়ী। পূর্ণবয়স্ক পোকামাকড়ের তুলনায় লার্ভা অবস্থায় সবজি ফসলের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। এদের মধ্যে ফলের মাছি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর পোকা। অন্যান্য গুরুত্বপূর্ণ পোকার মধ্যে রয়েছে সিমের ফল ছিদ্রকারী, বাঁধাকপির ডায়মন্ড ব্যাক মথ। সংগ্রহ পর্যায়ে সবজির পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য নিরাপদ নন কেমিক্যাল পদ্ধতি ব্যবহার করতে হবে। এর মধ্যে রয়েছে গরম পানিতে শোধন, গরম বাষ্পের মাধ্যমে শোধন, উচ্চ মাত্রায় কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার কিংবা রেডিয়েশন ব্যবহার করা ইত্যাদি। এছাড়া সবজিতে বা ফলে রাসায়নিক পদার্থ ব্যবহার না করাই উত্তম। যদি ব্যবহার করতেই হয় তবে অনুমোদিত এমন রাসায়নিক পদার্থ সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে যেন তা মানব শরীরের জন্য ক্ষতিকর না হয়। এছাড়া ফসল উৎপাদনে পারিপার্শ্বিক যে বিষয়াবলী, যেমন সংগ্রহোত্তর পচনকাল বাড়ানো, পরিবহনের উপযোগিতা ইত্যাদির কারণেও সবজি বা ফল তার মান নষ্ট করে বা পচন দেখা দেয়। এবারে সেই শাকসবজি পচনের লক্ষণ। শাকসবজি পচলে কিছু নির্দিষ্ট লক্ষণ প্রকাশ পাবে। আমরা এই শাকসবজি পচনের লক্ষণসমূহ দেখে আসি। ফল ও শাকসবজির গায়ে কালো বড় দাগ দেখা দেবে। ফল ও শাকসবজির রঙের পরিবর্তন হবে বা বিবর্ণ হয়ে যাবে। ফল ও শাকসবজি বেশি নরম হয়ে যাবে। অনেক সময় গায়ে গর্ত বা ছিদ্র তৈরি হয়, দুর্গন্ধ বের হয়, পচা রস বের হয়, স্বাদ পরিবর্তন হয়, বেশিরভাগ ক্ষেত্রে তিক্ত স্বাদ বের হয়, ওজন বেড়ে যায়, ফলের গায়ে খোসা আলগাভাবে লেগে থাকে। এবার আসি ফল ও শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা। আমরা বলেছি বিশ্বব্যাপী ফল সবজি পচনের অন্যতম কারণ, যে সমস্ত কারণ সেটি মূলত কিছু সংখ্যক সবজি ও ফল আছে যা সারা বছর পাওয়া যায়, তবে অনেক ফল এবং সবজি তার একই নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয়, যেমন আলু, ফুলকপি, বাঁধাকপি, আম, গাজর, জলপাই, পেয়ারা ইত্যাদি। সমস্ত ফল এবং সবজি যাতে সারা বছর প্রয়োজন অনুযায়ী পাওয়া যায়, সেই কারণে মূলত শাকসবজি সংরক্ষণ করা প্রয়োজন। শাকসবজি সংরক্ষণের যে উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা তা হলো ফল ও শাকসবজি পচনের হাত থেকে রক্ষা করার জন্য তা সংরক্ষণ করা আবশ্যক। মৌসুমি ছাড়াও বাজারে যাতে অন্য সময়ে ফল এবং সবজি পাওয়া যায় তার জন্য সংরক্ষণ করা প্রয়োজন। শাকসবজি বাজারজাত কাজের সময় পরিধি বৃদ্ধি পায়। দেশের সব স্থানে সব ধরনের ফল এবং শাকসবজি যাতে উৎপন্ন হয় না, ফলে ফল এবং শাকসবজি যাতে সঠিকভাবে সংরক্ষণ করা গেলে সারা দেশে
সকল স্থানে ওই সমস্ত ফল এবং শাকসবজির চাহিদা পূরণ করা সম্ভব। বিদেশি রপ্তানি করার সময়, পরিবহনের সময় অনেক ফল এবং সবজি পচে যায়। সঠিকভাবে এগুলি সংরক্ষণ করে রপ্তানি করতে পারলে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হবে বা বেশি দাম পাওয়া যাবে। ফল ও শাকসবজি থেকে চিপস, জুস, জ্যাম, জেলি, আচার, মোরব্বা ইত্যাদি তৈরি করে সারা বছর খাওয়া যায়। বিভিন্ন শিল্প কলকারখানায় খাদ্যপণ্য উৎপাদন করতে সারা বছর প্রচুর ফল এবং শাকসবজি ব্যবহার করা হয়। ফল এবং শাকসবজি সঠিকভাবে সংরক্ষণ করলে তার পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে, ফলে সারাক্ষণ মানুষের পুষ্টি চাহিদা পূরণ হয়। আপৎকালীন বা অসময়ে প্রয়োজন মেটানো যায়। অনেক সময় সংরক্ষণের অভাবে বিভিন্ন ফল ও শাকসবজি পচে নষ্ট হয়, ফলে কৃষক আর ওই ফসল ফলাতে আগ্রহী হয় না। সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে কৃষক ওই ফসল উৎপাদনে আরও বেশি উৎসাহিত হবে। ফল এবং সবজি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও ক্রয় বিক্রয় প্রক্রিয়ায় অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সর্বোপরি দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়। এই কারণে ফল এবং শাকসবজি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এবার সেই তোমাদের জন্য কাজ, দলীয় কাজ হলো ফল এবং শাকসবজি পচনের জন্য দায়ী রোগ জীবাণুর একটা তালিকা প্রস্তুত করা। কী কী রোগ সবজি এবং ফলে পচন ঘটায় তার একটা তালিকা তৈরি করবে। এটি তোমাদের কমন কাজ, দলীয় কাজ। এছাড়া যে প্রশ্নগুলি আমরা এখান থেকে দেখব সেটি হলো মূল্যায়ন হিসাবে যেটিকে ব্যবহার করা হবে। শাকসবজি পচনের কারণসমূহ লিখো। শ্বসন কাকে বলে? কদাগের প্রশ্ন, জ্ঞানমূলক। বাড়ির কাজ, ফল এবং শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। ফল এবং শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ি থেকে কাজটি করে নিয়ে আসবে। ফল এবং শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। স্বাস্থ্যবিধি হু বা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত যে নিয়মাবলী আছে সেটা অবশ্যই মেনে চলবে। ঘরে বসে, বাসায় বসে পড়াশোনাটি অনুশীলন করবে, যাতে করে আমাদের এই করোনাকালীন সময়ে আমরা পড়াশোনাটাকে ক্ষতিগ্রস্ত না হয় চালিয়ে নিয়ে যেতে পারি। এই কারণে এই প্রক্রিয়াটি অব্যাহত রাখবে, এই প্রত্যাশায় আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আবারও সকলকে